দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ, ফেঁসে যেতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে বন্ধ হলো বহু সাবেক মন্ত্রী এমপির ভোট করার পথ। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে, যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাহের। ফেব্রুয়ারিতে ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। দেশের জন্য সুষ্ঠু ভোট আয়োজনকে জীবনের শেষ সুযোগ দেখছেন সিইসি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা, কর্মকর্তারা দলীয় আচরণ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং অপারেটর নিয়োগ জটিলতায় ঝুলে আছে ২১,০০০ কোটি টাকার তৈরি থার্ড টার্মিনালের উদ্বোধন। চলছে সরকার ও ঋণদাতা প্রতিষ্ঠানের দর কষাকষি, ওপেন টেন্ডারের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে অন্য দলের সম্পৃক্ততা মিললে নেওয়া হবে সে বিষয়ে ব্যবস্থা। অপরাধ প্রমাণিত হলে দল নিষিদ্ধসহ ট্রাইব্যুনাল আইনে বিভিন্ন বিধান রয়েছে বলেও জানান তিনি। এদিকে ট্রাইব্যুনালের কোনো মামলায় আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ হলে তিনি আর নির্বাচন করতে পারবেন না, এমন সংশোধনী নিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। ৫ আগস্টের পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ওঠে। অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে, কিন্তু এ নিয়ে নিশ্চুপ ছিল সব পক্ষই। প্রসিকিউশন অপেক্ষায় ছিল সরকারের সবুজ সংকেতের। মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তে অন্য দলের সংশ্লিষ্টতা মিললে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাইব্যুনালের আইনে দলের বিচারের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ করা, সম্পত্তি বাজেয়াপ্ত সহ বিভিন্ন বিধান রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, অন্য মামলায় দেয়া সাক্ষী কাজে লাগবে আওয়ামী লীগের বিচারে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এদিকে চতুর্থবারের মতো সংশোধনী আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা সরকারি কোনো পদে থাকতে পারবেন না। তাজুল ইসলাম বলেন, বিচার চলাকালে আইন সংশোধন ও সংযোজনে কোনো বিতর্কের সুযোগ নেই। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। এদিন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার জেরা এবং ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে আসলে আজকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে জায়গাটিতে রয়েছে, যে সোহরাওয়ার্দী উদ্যানের, এখানে প্রায় 20,000 শিক্ষক সারা দেশ থেকে তারা এসেছেন, বিভিন্ন মাধ্যমিক শিক্ষকরা এখানে এসেছেন, এসে এখানে আজকের সমাবেশ তারা সফল করার উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন যে বিএনপির শিক্ষক কর্মচারী ঐক্য যে সমাবেশ, মহাসমাবেশ, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে এখানে যুক্ত হবেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে তার বক্তব্য রাখবেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসাবে থাকবেন আজকের এই শিক্ষক মহাসমাবেশে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন কিন্তু ইতিমধ্যে এসেছেন, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ী কমিটির সদস্য
ডক্টর আব্দুল মঈন খান এসেছেন এবং একই সঙ্গে ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি কিন্তু এসেছেন এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনও কিন্তু আছেন আজকের এই সমাবেশটিতে, শিক্ষক মহাসমাবেশে। মূলত এই মহাসমাবেশে শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবি তাদের রয়েছে, যেটি তাদের স্লোগানের আজকে এই দাবিটি মূল উদ্দেশ্য তারা বলছেন। একই সঙ্গে আরও প্রায় 3-4টি দাবিও কিন্তু রয়েছে, যার মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের দাবি রয়েছে, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের যে দাবিটি বলেছে আগেই সেটি কিন্তু রয়েছিল। একই সঙ্গে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা সেটিকে আসলে ঢেলে সাজাতে হবে, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালুর তারা দাবি জানিয়েছেন। এছাড়া শিক্ষকদের যে আসলে চাকরির অবসরের যে বয়স সীমা ছিল সেটিকে বাড়িয়ে 65 বছর করার তারা দাবি জানিয়েছেন এবং তাদের যে বেতন ভাতা সেগুলি যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং আগামীতে সেই ব্যবস্থাগুলি শিক্ষক বান্ধব হয় সে বিষয়গুলি তারা দাবি তুলেছেন আজকের এই সমাবেশ থেকে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে যে শিক্ষকরা আসলে এখানে এসেছেন তারা মূলত তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যিনি এখানে আসবেন, আসার পরে তাদের কাছে দাবি দেওয়া তুলে ধরবেন এবং তারা যদি বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তারা যেন শিক্ষক বান্ধব একটি সরকার গঠন করে এবং তারা যেন শিক্ষকদের নিয়ে আসলে কাজ করেন, শিক্ষকদের দাবি দেওয়াগুলো সেগুলো পূরণ করেন, সেই দাবি কিন্তু তারা এই দাবি তুলছেন। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজকে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের শিক্ষক মহাসমাবেশের সব শেষ খবর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট হলে সংকট বাড়বে। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। প্রায় 2 সপ্তাহের বেশি সময় পর দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তাহের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোট হলে বাড়বে সংকট। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগেই কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এদিন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় তার ব্যক্তিগত কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামায়াত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে কি কি সহযোগিতা করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া রোহিঙ্গা সংকট সহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নেয়ার কথা জানিয়েছেন CCAM নাসির উদ্দিন। বলেন, মনে রাজনৈতিক অভিলাষ থাকলেও ভোটে তার প্রতিফলন ঘটাতে পারবে না নির্বাচন কর্মকর্তারা। দলীয় আচরণ করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সংলাপের দ্বিতীয় দিনে ভোটের দিন নির্বাচন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ দেন সাবেকরা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ধারাবাহিকভাবে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করছে ইসি। সাবেক নির্বাচন কমিশনারদের আমন্ত্রণ জানালেও সংলাপে যোগ দেন সাবেক 9 কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক।
লোকাল লোকজনের যারা আসলে নির্বাচনকে নিয়ন্ত্রণে রাখতে ভোটের দিন নির্বাচন কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পাশাপাশি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়ার পরামর্শ দেন কমিশনের সাবেক কর্মকর্তারা। একই সঙ্গে ভোটের আগাম প্রচারণা বন্ধ এবং আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণে জোর দেন তারা। বয়স্ক ভোটারদের যাতে অসুবিধা না হয়, এই স্যার খুব কাছাকাছি জায়গায় ভোট কেন্দ্র করাই আমার মনে হয় সমীচীন হবে বলে আমি মনে করি। ভোটার তালিকা এক ধরনের থাকলে ভালো হয়, অর্থাৎ ছবি সহ ভোটার তালিকা সবার কাছে থাকা উচিত। পোস্টাল ব্যালট নেওয়া আগামী নির্বাচনে একটা সমস্যা সৃষ্টি হতে পারে, যা আমার কর্মজীবনে দেখেছি। মাঠ পর্যায়ে যে আচরণ বিধিমালা পরিচালনা হয়, মনিটর করতে পারলে পরিবেশটা ভালো থাকে এবং নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হয়। দেশের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নেওয়ার কথা জানিয়ে সিএসি বলেন, ভোটে রাজনৈতিক দলের সহযোগিতার বিকল্প নেই। কোথায় কোথায় গ্যাপসটা থাকে, যেখান দিয়ে ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপস গুলো যাতে আমরা বন্ধ করতে পারি। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাতের যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো, সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। বিকেলে ইসির সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে 40 নারী নেত্রীকে। এই জিনিস আর না ঘটতে পারে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের রক্তের উপর ভিত্তি করে যারা উপদেষ্টা হয়েছেন, সেফ এক্সিটের কথা ভাবলে জনগণ তাদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নওগাঁয় সাংবাদিকদের কথা বলেন তিনি। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। এত বড় একটা দায়িত্বকে স্কিপ করে, এত রক্তের উপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে, এই সেফ এক্সিট সম্ভব না। আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দিবে না। কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেডিস একিনচেভ। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাতিলা, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সফররত যে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তার যে বৈঠকটি, সেই বৈঠকটি অনুমান করা যাচ্ছে হয়তো শুরু হয়ে গেছে, কারণ 3টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল। আমরা এর আগে দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, এবং তিনি যখন এখানে প্রবেশ করেছেন তখন আসলে প্রথম আমরা গণমাধ্যমের সামনে আসলে তাকে দেখলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন পর্যন্ত তুরস্কের এই উপপররাষ্ট্রমন্ত্রী 2 দিনের সফরে গণমাধ্যমের কাছে তিনি এখনও মুখোমুখি হননি, যদিও এর আগে সকাল থেকে যে এফওসিটি হয়েছে, ফরেন অফিস কনসালটেশন, যেটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে, সেখানে সেই বৈঠকের পরে কিন্তু একটি যৌথ বিবৃতি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেয়েছি, এবং সেই বিবৃতিতে জানানো হয়েছে যে এই 2 দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের একটি বৈঠক দ্রুত আহ্বানের কথা বলা হয়েছে। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটি বলেছে সেটি হচ্ছে যে আঙ্কারার সঙ্গে ঢাকার বাণিজ্য বৃদ্ধির উপরে মনোযোগ দেওয়া হবে। এছাড়া আঙ্কারায় অনুষ্ঠিত হবে, পরবর্তী যে এফওসিটি রয়েছে সেটি আঙ্কারায় অনুষ্ঠিত হবে বলে এই বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বলা হয়েছে। রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পেয়েছে, এসেছে বিভিন্ন আন্তর্জাতিক যে ফোরামগুলো রয়েছে, ফোরামগুলোতে বাংলাদেশ এবং তুরস্কের পারস্পরিক যে বোঝাপড়া, সেই বোঝাপড়া বাড়ানোর বিষয়ে কথা বলা হয়েছে। এছাড়া এই সরকারের প্রতি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রতি পূর্ণ সমর্থন কিন্তু আবারও তুরস্ক ব্যক্ত করেছে। অর্থাৎ যৌথ বিবৃতিতে যে ধরনের কথাগুলো আমরা পাচ্ছি, সেই কথা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে যে এফওসিটি হয়েছে সেটি বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাতিলা শারমিন।
অপারেটর নিয়োগ জটিলতায় ঝুলে আছে প্রায় 21,500 কোটি টাকার তৈরি শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের উদ্বোধন। সফট ওপেনিংয়ের 2 বছর পার হলেও চূড়ান্ত করা যায়নি অপারেটর। এ নিয়ে সরকার ও ঋণদাতা প্রতিষ্ঠানের দর কষাকষি চলছে। তবে দেশের স্বার্থে 3য় টার্মিনালের অপারেটর চূড়ান্ত করতে ওপেন টেন্ডার দেওয়ার পক্ষে মত খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পুরো বিষয়টা প্রস্তুত না করেই সফট ওপেনিং হয়েছিল, তাড়াহুড়ো করে কিছু কসমেটিক বিষয় দিয়ে ওপেনিং করা হয়েছিল। এটা যে পলিটিক্যাল স্টান্ট। যারা এই কাজটা সমাধান করছে তাদের কাছ থেকে আমরা যখন হ্যান্ডওভার পাবো তখন আমরা ডেটটা দিতে পারবো। জমকালো আয়োজনে 2023 সালে পুরো কাজ শেষ না হতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সফট ওপেনিং করে বিগত সরকার। কিন্তু নির্মাণ কাজের 99% অনেক আগে শেষ হলেও অনিশ্চিত হয়ে পড়েছে উদ্বোধন। টার্মিনালটা বেশ সুন্দর না? শেষ সময় একদিকে সিভিল এভিয়েশনকে কাজ বুঝিয়ে দেয় এবং টার্মিনালের অপারেটর নিয়োগ নিয়ে দর কষাকষিতে অন্তর্বর্তী সরকার ও ঋণ প্রদানকারী সংস্থা জাইকা, এমনটাই জানিয়েছেন বিমান সচিব ও উপদেষ্টা। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা প্রসেসের মধ্যে আমরা নেগোসিয়েশন স্টেজে আছি। এই মুহূর্তে সেই নেগোসিয়েশন শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে। টার্মিনালটি চালু করতে নানা সমীকরণে হিসেব চললেও ওপেন টেন্ডারে অপারেটর নিয়োগের বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে স্বার্থ আদায়ে টার্মিনাল পরিচালনায় চুক্তি করা হয়েছে অনভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে। এয়ারপোর্ট হ্যান্ডলিংয়ে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু জাপানের নাম নেই। আমি জানি যে সিভিল এভিয়েশনের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জাপানকে দিয়ে দেওয়া হয়েছিল। একটা অর্গানাইজেশনকে পুরো জিনিস দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে এটা হওয়া বাঞ্ছনীয়। সফট ওপেনিং এর পেরিয়েছে 2 বছর, শুরু হয়েছে ঋণ পরিশোধের মেয়াদ। এমন প্রেক্ষাপটে কালক্ষেপণ না করে স্থাপনাটির বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লোন কিন্তু রিপেমেন্টের সময় হয়ে গেছে। সিভিল এভিয়েশন এটা একটা টাস্ক ফোর্স করা উচিত। তারা সেই টাস্ক ফোর্স এটাকে দিনরাত 24 ঘন্টা কাজ করে তারা এটাকে কিভাবে একটা ডেডলাইন দেওয়া উচিত, নাহলে এইভাবে ওপেন ডেডলাইন থাকলে কিন্তু কোনোদিনই কাজ হবে না। 21,300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা 3য় টার্মিনালের সফট ওপেনিং করা হয় 2023 সালের 7 অক্টোবর। নান্দনিক এই টার্মিনাল চালু হলে বছরে সেবা পাবে 2 কোটির বেশি যাত্রী। এতে বিপুল রাজস্ব পাবে সরকার। দক্ষ পরিচালনায় ভাবমূর্তি বৃদ্ধি পাবে বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাইলি সংরক্ষণে চাঁদপুরে মেঘনা নদীতে চলছে কোস্ট গার্ডের অভিযান। সেখানে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, মাইলি সংরক্ষণে টানা 22 দিনের নিষেধাজ্ঞা চলছে এবং সেই নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে নদীপথে সোচ্চার রয়েছে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে আমরা আছি মেঘনা নদীতে এবং আমরা দেখছি কোস্টগার্ডের একটি টহল টিমের বোর্ডে আমরা রয়েছি এবং আমরা দেখছি যে কোস্টগার্ড সদস্যরা তারা নদীপথে এক ধরনের সাঁড়াশি অভিযান চালাচ্ছেন। যদি কোনো ধরনের অবৈধ জাল তাদের চোখে পড়ছে সেই জাল তারা জব্দ করছেন। জেলেরা যদি দেখা যায় যদি নদীপথে তারা মাছ ধরার চেষ্টা করেন তাহলে তাদেরকেও কিন্তু তারা উদ্যোগ নিচ্ছেন। আমরা দেখছি যে অনেক নৌকা কিন্তু যেই নৌকা দিয়ে আসলে মাছ ধরা হয় সেই নৌকাগুলো কিন্তু একদম নদীতে কিন্তু স্থির অবস্থায় রয়েছে এবং সেগুলো এখন আর জেলেরা কিন্তু মাছ ধরার কাজে ব্যবহার করছে না। কারণ 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত অর্থাৎ 22 দিনের নিষেধাজ্ঞা দেওয়া, কারণ এই সময়টিকে ইলিশের প্রজননের জন্য এই সময়টি এবং এই সময়টির জন্য আসলে সরকার ঘোষিত এই 22 দিনকে ইলিশের প্রজনন সংরক্ষণ করার জন্য কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে কিন্তু কোস্টগার্ডের টহল টিম তারা কিন্তু প্রতিনিয়তই দিনরাত 24 ঘন্টা এই নদী পথে তারা অভিযান পরিচালনা করছে। আজকে সকাল থেকে আমরা কোস্টগার্ডের সঙ্গে ছিলাম, এই মেঘনা নদী সহ বুড়িগঙ্গা নদীতে আমরা ছিলাম এবং তারা আমরা দেখেছি যে নদী পথে তারা তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয়েছে এই 22 দিন কোনো ধরনের জেলেদের মাছ চাষের কার্যক্রম কিংবা মাছ ধরার কার্যক্রম বন্ধ রাখার জন্য তারা কিন্তু সোচ্চার রয়েছেন এবং তারা দিনরাত 24 ঘন্টা এই নদী পথে তারা তাদের টহল কার্যক্রম অব্যাহত রাখছে এবং একই সঙ্গে তারা এবং এই
অভিযানকে কিন্তু ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা, এবং কেননা তারা বলছে যে এই 22 দিনের নিষেধাজ্ঞা যদি কার্যকর করা যায় তাহলে একদিকে যেমন বাড়বে ইলিশের প্রজনন, তেমনি বাঁচবে জেলেদের ভবিষ্যৎ। তো এই ছিল মেঘনা নদী থেকে আমার কাছে থাকা সবশেষ। চাঁদপুরে মেঘনা নদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। তিস্তার পানি নামলেও দুর্ভোগ কাটেনি 4 জেলার বানভাসীদের, ফুটে উঠছে ক্ষত চিহ্ন। কুড়িগ্রামে দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এক রাতেই কমে গেছে তিস্তা নদীর পানি, রেখে গেছে সীমাহীন দুর্ভোগ। কিছু কিছু সড়ক, ফসলি জমিতে এখনো জমে আছে পানি। মঙ্গলবার সকালে রংপুর ও লালমনিরহাটের 6 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ফুটে ওঠে ক্ষয়ক্ষতির চিহ্ন, কাদামাখা বাড়িঘর আর সড়ক। বেশ কয়েকটি ফসলি জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। সবাই আমন ধানের উপর নির্ভর করি আমরা কিন্তু চলি, সেই ধানগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে গেল। বা তারও যদি ভাঙ্গে সামনে যায় তাহলে ব্রিজটা একদম ভাঙ্গে ওই ব্রিজও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বাঁধ যদি না বাঁধে তাহলে মনে হয় বাড়িঘর সব চলে যাবে। অন্যদিকে কুড়িগ্রামের সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। সব হারিয়ে মানবেত দিন কাটছে তাদের, মিলছে না সরকারি সহযোগিতাও। বাড়ি ভাঙলে মনে কয়েকবার কলার পরে আসি ভাড়াটি জায়গাতে আসি, সেই ভাড়াটি জায়গাটাও আমার গেল ভাঙি। আমারও বাড়ি নিকট পাশে, কখন যে যাবে এটা কোনো নিশ্চিত নাই। এখন যে বাড়ি ভাঙি যে জামু একখানে, সে জায়গাটাও আমার নাই। এমন কি আমার কাছে টেহা বসেও নাই যে বাড়ি একখানে জমি কিনি যে বাড়ি যখন একখানে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। খেলার খবর। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি হস্তক্ষেপের জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি নির্বাচন, এমন মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও তোলেন তিনি। শুধু তাই নয়, ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি দিয়ে ভোট প্রদানে প্রভাবিত করেছেন বলেও দাবি করেন আমিনুল হক। আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো, এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই। এখানেই বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল এবং এককভাবে তার হস্তক্ষেপের কারণে এই বিষয়টি নিয়ে কেউ হয়তোবা তখন কথা বলেনি। ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে, এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে। সরাসরি স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, বিভিন্নভাবে কাউন্সিলরদেরকে থ্রেট দেওয়া হয়েছে, আর্থিক লেনদেনের কথা শুনেছি, এবং সব কিছু মিলিয়ে অবশ্যই এই দায়ভার এই যে যারা নির্বাচনকে অনুষ্ঠিত করেছে এবং এই নির্বাচনের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ, ফেঁসে যেতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে বন্ধ হলো বহু সাবেক মন্ত্রী এমপির ভোট করার পথ। এবং সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাকের ফেব্রুয়ারিতে ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। এই ছিল সময় সংবাদে।